আপনি জানেন যে মানুষের চাহিদা এবং আয় ওইভাবে কখনোই সামঞ্জস্যপূর্ণ হয় না। আর পুরুষ মানুষরা আমার মনে হয় যেটা সামাজিকভাবে কিন্তু একটু অমিত ব্যয়ী। প্রত্যেকে আমাদের উচিত যে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে ছোটবেলার থেকে এই অর্থ ব্যবস্থাপনা এটা শেখানো উচিত। ইনফ্লেশনটা আমাদের দেশে কন্ট্রোলে আনতে না পারলে এই নিম্নবিত্ত মধ্যবিত্তের স্বার্থ ওইভাবে সংরক্ষিত হবে। এই দুর্নীতির প্রশ্নটা তখনই আসে মাসের শেষে অনেকেই, বিশেষত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত আয়ের লোক যারা, তাদের এই সংকটটা তৈরি হয়। মাসের শেষে দেখা যায় যে বাজেট উনি করেছিলেন সেটা আর সংকলন হচ্ছে না, এটা আর্থিক অনটনের ভোগেন। এটা দুইটা কারণ আছে। একটা হলো আমাদের দেশে আপনি জানেন যে মানুষের চাহিদা এবং আয় ওইভাবে কখনোই সামঞ্জস্যপূর্ণ হয় না। নানা কারণে আমাদের চাহিদা অনেক বেড়েছে। বিশেষত যেটা বলবো আমি, যে স্যাটেলাইট টেলিভিশন চালু হওয়ার পরে মানুষের চাহিদা দিন দিন ঊর্ধ্বগতি নিয়েছে। সেই তুলনায় আয় কিন্তু আমাদের বাড়ে নাই। এটা হলো একটা দিক। আরেকটা হলো অনেক লোকই আছে আপনার দেখবেন যে বাজেট অনুযায়ী, তার ইনকাম অনুযায়ী বাজেটটা সে করতে পারে না। সাধারণত খুব এম্বিশাস বাজেট করে, ফলে আয়ের চেয়ে ব্যয়টা বেশি। এই দুই কারণেই কিন্তু মাসের শেষে আর্থিক অনটনে পড়ে মানুষ। আরেকটা কারণ আছে, কিছু কিছু লোককে আমি জানি, আমি চাকরিজীবী হিসাবে, কিছু লোক আছে খুব সঞ্চয় প্রবণ। আয়ের একটা ভালো অংশ সে প্রায় জোরপূর্বক সঞ্চয় করে ফেলে, ফলে এই কারণেও একটা বাজেটের ঘাটতি তৈরি হয় মাসের শেষে। এই তিনটা কারণে কিন্তু আছে। উত্তরণের উপায় হচ্ছে এক, যে আপনি সঞ্চয় কম করবেন। কিছুই করার নেই, যেহেতু আপনার আয় কম, কিন্তু সঞ্চয় করাটা খুব জরুরি। এই যে কষ্ট করে এই লোকগুলা মাসের শেষে ঘাটতি বাজেটের কারণে কষ্ট করে সঞ্চয়টা করছে, এটাই কিন্তু তার শেষ বয়সে বড় রকম ইন্স্যুরেন্সের মতো কাজ করে। শেষ বয়সে দেখা যায় যে তারা একটা বেশ ভালো অবস্থায় থাকতে পারে, অ্যাটলিস্ট সচ্ছল জীবনযাপন করতে পারে। প্রথম জীবনে সে কষ্ট করেছে, ফলে এইটা যদি কমিয়ে নিয়ে আসে সঞ্চয়টা, তাহলে একদিকে শেষ বয়সের যে ইন্স্যুরেন্সের নিরাপত্তা তৈরি হচ্ছে সেটা কমে যাবে। এটা হলো একদিক। আরেক হচ্ছে তার আয় বাড়াইতে হবে। আয় বাড়ানোর সুযোগ আমাদের দেশে খুবই সীমিত। অনেক পেশার লোকে আছেন যে চেষ্টা করা সত্ত্বেও আয় বাড়ে না, ফলে যে কারণে এই দুর্নীতির প্রশ্নটা তখনই আসে যখন মানুষ জোর দিয়ে, যখন ইনকাম বাড়িয়ে তার বাজেটের সাথে সংকলন করার চেষ্টা করে, তখনই কিন্তু মানুষ দুর্নীতির দিকে যায়, দুর্নীতিগ্রস্ত হয়। ফলে আমি মনে করি যে সঞ্চয়টা একটু কমিয়ে এখনকার জীবনটাকে একটু সচ্ছল অবস্থায় যাপন করা বেশি ওয়াইজ বলে আমি মনে করি। আমি নিজে তাই করি। সঞ্চয় আমার খুব বেশি হয়নি, কিন্তু আমি মনে করি যে যতটুকু সঞ্চয় হচ্ছে সেটুকু এইভাবেই করা উচিত যাতে আমার মাসিক ব্যয়ের উপর খুব বেশি চাপ না পড়ে। সঞ্চয় করাই হয় বিনিয়োগের জন্য, কিন্তু আমাদের দেশে কিন্তু সেফ বিনিয়োগের সুযোগ অনেক কম। আপনি দেখবেন যে ইউরোপে, আমেরিকায় অনেকে ফটকা বাজারেও বিনিয়োগ করে, শেয়ারে বিনিয়োগ করে, এবং ভালো যদি ওয়াইজলি এগুলো হ্যান্ডেল করতে পারে তো ছোট ছোট ইনকাম তার আসতে থাকে। কিন্তু আমাদের দেশে শেয়ার মার্কেটে বিনিয়োগের কোনো উপায় নাই। আপনি জানেন যে একবারে দেউলিয়া হয়ে গেছে বহুল। একমাত্র রাস্তা হচ্ছে ব্যাংকে টাকা রাখা। কিছুদিন থেকে ব্যাংকেও সেই যে রিটার্ন, সুদের হার অনেক কমে গেছে, এবং সরকার ট্যাক্স কাটার পরে, সোর্স ট্যাক্স কাটার পরে যে ইনকাম আসে তার চেয়ে ইনফ্লেশন অনেক বেশি। এটা দুইটার যে সামঞ্জস্য থাকার কথা সেটা নিয়ে আমাদের ইনফ্লেশন। তো আপনি বোঝেন যে মূল্যস্ফীতি যখন হচ্ছে, আমি 100 টাকা রাখছি, এটা কিন্তু আগামী বছর 90 টাকা পরিণত হচ্ছে, কারণ 10% ইনফ্লেশন হয়ে এটার ভ্যালুয়েশন কমে যাচ্ছে। সেই তুলনায় আমি ব্যাংক থেকে হয়তো ইন্টারেস্ট পেলাম 8%, তা আপনি অবস্থাটা দেখেন, আমি 2 টাকা এমনিতেই লস করছি, তার মানে আমার টাকা কমে যাচ্ছে। আমি যতই ব্যাংকে রাখি না কেন কমে যাচ্ছে। ফলে ইনভেস্টমেন্টে যাওয়ার সুযোগ এই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের আমাদের এখানে অনেক কমে গেছে। কেউ কেউ ব্যবসায় বিনিয়োগ করে, কেউ কেউ বিশ্বাসী ব্যবসায়ীদেরকে টাকা দেয়, হয়তো রিটার্ন আসে, সেখানেও তারা টাকা পয়সা মার খায়। ফলে আমাদের দেশে এই বিনিয়োগের পরিবেশটা আসলে ওইভাবে অত ভালো হয়নি। যদি হতো তাহলে কিন্তু নিম্ন আয়ের এবং মধ্য আয়ের লোকেরা প্রচুর টাকা কিন্তু ইনভেস্ট করতে পারত, যেটা আমাদের শিল্প, কলকারখানায় এবং অর্থনীতির বিকাশে সহায়ক। সেটা হচ্ছে না। সমাধান আছে, এটা সরকারি পর্যায়ে থেকেও করতে হবে, আমাদের মধ্যেও করতে হবে, যে বিশ্বাসের জায়গাটা যেন তৈরি হয়। অল্প আয়ের মানুষেরা যতটুকু কষ্ট করে একটু সঞ্চয় করে, যেটা বললেন যে মাসের শেষে টানাটান হয়, তারপরে সে সঞ্চয় করে, এই সঞ্চয় টাকাটা সেফলি বিনিয়োগ করার একটা ব্যবস্থা করতে হবে। এই সরকার কথা বলছে, শেয়ার মার্কেট স্টেবল করার চেষ্টা করবে, কিন্তু এই যে শেয়ার মার্কেট স্টেবল হওয়া এবং গরিব মানুষের টাকা যাতে রাতারাতি হয়ে না যায়, সেটার ব্যবস্থা করলে কিন্তু শেয়ারেও মানুষ বিনিয়োগ করত, এবং আলটিমেটলি সেটা অর্থনীতির ক্ষেত্রে খুব কাজে লাগতো, এবং মানুষের সেফ বিনিয়োগের একটা জায়গা তৈরি হওয়া খুব জরুরি। এখন কিন্তু মেয়েরা, প্রায় প্রতিটা মেয়ে দেখবেন কোনো না কোনো ভাবে পরিবারে কন্ট্রিবিউশন করছে। আপনি দেখেন যে মহিলাটি কাজ করে না, চাকরি করে না, সে বাসায় কাজ করছে। আপনি একজন কর্মজীবী নারী, আপনি জানেন যে আপনি যখন বাইরে চলে আসেন তখন আপনাকে টাকা দিতে হচ্ছে একটা কাজের লোকের জন্য।
দেখাশোনা করার জন্য একটা লোকের পিছনে অনেক টাকা দিতে হচ্ছে। কাজে যে মহিলাটি চাকরি না করে বাসায় বসে কাজ করছে তার তো এটার একটা ভ্যালু তৈরি হচ্ছে। তার কাজের লোক নিচ্ছে না, সে সংসার দেখাশোনা করার জন্য কিংবা বাচ্চার সিটিং করার জন্য কোনো লোক নিচ্ছে না, এই টাকা তো সে আয় করছে। ফলে তার অর্থনৈতিক যে অবদান কিন্তু পুরোপুরি উনি রাখছেন। ফলে এই যে দুইটা মানুষ মিলে সিদ্ধান্ত যখন নেয় তখন এই পরিবারের সিদ্ধান্তগুলো অনেক বেশি সঠিক হওয়ার সম্ভাবনা। কারণ পরিবারটা চালায় দুইজনে মিলে, সিদ্ধান্ত যদি একজন নেয় তাহলে এই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। আর পুরুষ মানুষরা আমার মনে হয় যেটা সামাজিকভাবে কিন্তু একটু অমিত ব্যয়ী। ফলে আর্থিক বিষয়ে, সঞ্চয়ের বিষয়ে পুরুষের সিদ্ধান্ত অনেক সময়ই খুব সঠিক হয় না। সেক্ষেত্রে নারীদের যদি ভূমিকা থাকে তাহলে এই সঠিক সিদ্ধান্ত নিতে খুব সহায়ক হবে। খুবই গুরুত্বপূর্ণ নারীদের ভূমিকা। এটা সবচেয়ে বেশি সচেতনতা থাকা যেটা জরুরি, সেটা ডিজিটাল ব্যাংকিং এ ফ্রডের সুযোগ সবচেয়ে বেশি। ফলে পাসওয়ার্ড ব্যবহার করা, পাসওয়ার্ড আর কাউকে না দেয়া, নিজের ব্যালেন্স গুলা মানুষকে না বলা, এবং যখন সে ব্যবহার করবে একটা অ্যাপস ব্যবহার করতে হয়। সাধারণত অ্যাপস ব্যবহার করলো, অ্যাপস ব্যবহারের সময় সতর্ক থাকা যাতে আরেকজন যাতে না দেখে, বুঝতে না পারে, এগুলো খুব জরুরি। এগুলো নিয়ে একটা প্রচারণা চালানো উচিত। এছাড়া কিন্তু এই ডিজিটাল নিরাপত্তার বিষয়টা ওইভাবে কার্যকর হয় না, মানে গ্রাহক পর্যায়ে সচেতনতা ছাড়া এটা ওইভাবে কার্যকর হয় না। আমি দেখেছি নতুন উদ্যোক্তারা সবসময় প্রথমে যেটা ভুলটা করে সেটা হচ্ছে যে সে মার্কেট দেখে, অভিজ্ঞতা দেখে, যে এই গার্মেন্টসে খুব ভালো ব্যবসা হচ্ছে, ওই জায়গায় খুব ভালো ব্যবসা হচ্ছে, এই ওষুধের খুব ব্যবসা ভালো হচ্ছে। ফলে সে অভিজ্ঞতা ছাড়াই ওই যে ভালো ব্যবসা হচ্ছে এবং রাতারাতি মানুষ বড়লোক হয়ে যাচ্ছে, ওই আবেগ থেকে ওই ব্যবসায় নামে। প্রথম যে সমস্যাটা হয় অভিজ্ঞতা ছাড়া, ফলে ওই ব্যবসায় কখনো সে দাঁড়াতে পারে না। এটা হলো একটা। আরেকটা হচ্ছে আমাদের দেশের ব্যবসায়ীরা আপনি দেখবেন যে তার আকাঙ্ক্ষা অনেক বেশি। ফলে তার যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে এর বাইরে সে ইনভেস্টমেন্ট করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ব্যবসায়ী আমার জীবনে দেখেছি, অনেক ব্যবসায়ী আপনার হচ্ছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র এই কারণে, সে একটা মালামাল আনবে হয়তো চায়না থেকে, একটু ফল আনলো, আপেল নিয়ে আসবে, তার হাতে টাকা আছে হয়তো 1 কোটি, সে 1.5 কোটি টাকার এলসি করবে, তার ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে। এটা ট্যাক্স পে করতে হবে, মানুষের কাছ থেকে ধার দেনা করে ট্যাক্স পে করবে। এই অবস্থায় ব্যবসা চালাতে থাকে দ্রুত আয়ের আশায়। কোনো একটা কনসাইনমেন্ট যখন মার খায় আর সে নিজে দাঁড়াতে পারে। ফলে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে অভিজ্ঞতা ছাড়া ব্যবসা কোনো মতেই যাওয়া উচিত না। যে ব্যবসায় আপনি যেতে চান তার সেটার জন্য যথাযথ অভিজ্ঞতা দরকার। ভালো হয় যদি আপনি সেখানে কাজ করার কর্মচারী হিসেবে কাজ করেন। 2 হলো ফিনান্সিয়াল ক্যাপাসিটির বাইরে কোনো মতেই ব্যবসায়িক ইনভেস্টমেন্টে নামা উচিত না। এই দুইটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা সবসময় এটা বলি, আমাদের কাছে যত ব্যবসায়ী আছে প্রথমেই বলি যে আপনি যে ব্যবসার কথা বলছেন, যে প্ল্যানিং দিচ্ছেন, এটা তো আপনার ক্যাপাসিটির বাইরে। প্রথমে আমরা এটা বলি। ব্যাংকে যেসব লোক আসে তারা মনে করে যে ব্যাংকের টাকায় ব্যবসা করবে, কিন্তু শুধু ব্যাংকের টাকায় ব্যবসা করা যায় না। ব্যাংক একটা পোর্শন দেয়, 70% পর্যন্ত দেয়, 30% তার থাকতে হয়। এই 30% থাকার মধ্যে আবার লুকোচুরি করে, এমন ভাবে দেখে আসলে 30% নেই। হয়তো সে 10 কোটি টাকার একটা প্রজেক্ট করবে, তার কাছে 3 কোটি নেই, কিন্তু ব্যাংকে এসে বলে আমার 3 কোটি টাকা আছে। ব্যাংক 7 কোটি দেয়, কিন্তু ব্যবসার জন্য যে 10 কোটি টাকা দরকার সেই 10 কোটি আর জোগাড় হয় না, ফলে সে ব্যবসাটা দাঁড়ায় না। এটার বিষয়ে সচেতন হওয়া দরকার। যিনি নতুন উদ্যোক্তা হবেন তার মনে রাখতে হবে যে এই ক্ষতি কিন্তু ব্যাংকের ক্ষতি হচ্ছে টাকা, কিন্তু তার সারা জীবনের ক্ষতি হচ্ছে। একবার যখন একটা মানুষ ব্যবসায় এরকম মার খায়, সে সহজে আর উঠতে পারে না। প্রথমত তার মনের বল কমে যায়। 2 হচ্ছে সামাজিকভাবে সে একটা এমন অবস্থায় যায় যে তাকে আর মানুষ বিশ্বাসের চোখে, আর্থিকদের বিশ্বাসের চোখে আর দেখে। ফলে এই সচেতনতাটা নতুন উদ্যোক্তাদের মধ্যে খুব ভালোভাবে থাকা উচিত। তো মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এক হচ্ছে উদ্যোক্তা হওয়ার আগে যদি ব্যবসায়ীদের ক্ষেত্রে হয়, তো যেটা বললাম যে অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় যাওয়া উচিত না এবং নিজের ক্যাপাসিটির ভিতরে থাকা উচিত। থার্ড যেটা বলবো সেটা খুব জরুরি, আপনি ব্যবসায় থাকেন, চাকরি ক্ষেত্রে থাকেন, সঞ্চয়টা অত্যন্ত জরুরি আপনার ব্যাকআপ তৈরি করার জন্য। আপনার সারা জীবন আপনি এভাবে থাকবেন, আপনি জানেন না থাকবেন কিনা, আপনার চাকরি চলে যেতে পারে, আপনার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। ফলে যখন আপনি সচল আছেন এবং এটা আয় নিয়মিত আপনার হচ্ছে, প্রথম কাজ হচ্ছে ব্যাকআপের জন্য একটা পোর্শন সঞ্চয় করা। সাধারণত সঞ্চয়ের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, এগুলোতে সাধারণত 20% আয়ের 20 ভাগ সঞ্চয় করতে বলা হয়। আপনি 20 ভাগ না পারেন 15 ভাগ করেন, 10 ভাগ করেন, কিন্তু সঞ্চয়ের মধ্যে থাকতে হবে। আর ফোর্থ হলো রাতারাতি বড়লোক হওয়ার প্রয়োজন নেই, আপনাকে স্লো যেতে হবে, স্লো এন্ড স্টেডি যেটাকে বলে, যে শক্ত ভিত্তি তৈরি করে ধীরে ধীরে আগাতে হবে। কারণ আমার নিজেরও বাচ্চা কাচ্চা আছে, ওইভাবে কিন্তু এদেরকে আমরা শিখাইনি, কিন্তু এটা শেখানো দরকার। যেমন মাসের একটা খরচ আমি তাকে দিলাম স্কুলের, প্রতিদিন না দিলাম, দিয়ে আমি অন টেস্ট তাকে বললাম যে তুমি বাবা এইভাবে প্রতিদিন খরচটা করো, এই খরচ করবা, এইটুকু লাগলে কখনো যদি বাড়তি চিকিৎসা কিংবা আর কিছু লাগে তাহলে আব্বুকে বলবা, আম্মুকে বলবা,
এইভাবে তুমি সংকলন করবো, তাহলে হবে কি ছোটবেলার থেকে মানি ম্যানেজমেন্টের অভ্যাসটা তার মধ্যে গড়ে উঠবে। সে বুঝতে পারবে মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। সারা মাসের টাকা সে পেয়েছে, যদি বেশি খরচ করে ফেলে তাহলে মাসের শেষে কষ্ট হবে, এই বোধটা তার থাকবে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন আপনি। আমরা মনে করি যে প্রত্যেকেই আমাদের উচিত যে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে ছোটবেলার থেকে এই অর্থ ব্যবস্থাপনা এটা শেখানো উচিত, যে ছোট আকারে তার যে জীবন সেইখান থেকেই শুরু করা উচিত। সরকার আপনি দেখেন গত 15 বছর ধরে সরকার মূল্যস্ফীতি 6%, 7% এগুলো বলেছে, কিন্তু প্রকৃত মূল্যস্ফীতি কিন্তু অনেক বেশি। আমরা যারা কনজিউমার আমরা সেটা বুঝতে পারি। আজকে আমি একটা লুঙ্গি কিনেছি কিংবা একটা শাড়ি কিনেছি হয়তো 500 টাকায়, পরের বছর সেটা 600, 450 হয়ে যাচ্ছে। ফলে প্রকৃত মূল্যস্ফীতি 10-এর উপরে চলে যাচ্ছে, কিন্তু সরকার বারবার জোর করে বলতেছে 6, 7 এরকম মূল্যস্ফীতি, যেটা হুইচ ইজ নট ট্রু, ঠিক না। ফলে এই যে আপনি টাকাটা রাখছেন ব্যাংকে অথবা সঞ্চয়পত্র কিনছেন, আপনাকে 10% ইন্টারেস্ট দিচ্ছে, 100 টাকা 110 টাকা হচ্ছে, কিন্তু মূল্যস্ফীতি এমন জায়গায় গিয়ে পৌঁছে যে এই 110 টাকা আসলে হয়ে যাচ্ছে 98 টাকা, 97 টাকা, কারণ ওইখানে মূল্যস্ফীতি 10%-এর উপরে চলে যাচ্ছে, 11%, 12%, তাহলে 110 টাকা হয়ে যাবে আপনার 98, 97 বা 96 টাকা। ফলে টাকা কিন্তু আপনার কমে যাচ্ছে। এইটা একটা আমাদের দেশের মতো দেশগুলোতে একটা বিরাট সংকট, যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তর মানুষ যখন সঞ্চয় করতে যায় সঞ্চয়ের টাকা কমে যেতে থাকে, ফলে তাকে বাধ্য হয়ে বিনিয়োগে যেতে হয় যাতে একটা ভালো প্রফিট আসে। এটা একটা বড় সমস্যা। এই ইনফ্লেশনটা আমাদের দেশে কন্ট্রোলে আনতে না পারলে এই নিম্নবিত্ত মধ্যবিত্তের স্বার্থ ওইভাবে সংরক্ষিত হবে। রোদসী আমার কাছে যেটা মনে হয় এটা একটা চমৎকার ম্যাগাজিন। প্রথমত এইসব মানে প্রিন্টেড ম্যাটার দৃষ্টিনন্দন হওয়া দরকার, সেটা কিন্তু রোদসী চমৎকার এটা কভার করেছে। আমি রোদসী সম্পাদকের সাথে আমার একবার কথা হচ্ছিল, উনি বলছিলেন যে সানন্দার বিকল্প নাই, এটা সানন্দার চেয়ে প্রোডাকশন কিন্তু ভালো, সানন্দার চেয়ে প্রোডাকশন ভালো, সানন্দা যে কাগজ ব্যবহার করে তার চেয়ে এটা কাগজ ভালো, ছাপার মান ভালো। হয়তো ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো আরো ডেভেলপমেন্ট করার সুযোগ আছে আমাদের। নারী জগৎ, যেটি নারী জগৎ বলে আসলে কিছু নেই, নারী পুরুষেরই জগৎ, তো এটা মানে এক্সক্লুসিভলি নারীর জগৎ আছে, সেগুলোকে আরো নিয়ে আসা, আরো বিভিন্ন দিক পত্রিকায় নিয়ে আসা যায়। কিন্তু ওভারঅল ম্যাগাজিনটা খুব চমৎকার, আমার কাছে মনে হচ্ছে একটা ভালো ম্যাগাজিন বাংলাদেশ থেকে বেরোচ্ছে, যেটা মেয়েদের বিষয় নিয়ে কাজ করে, এবং আমি চাই যে এটা আরো 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 ভালো করুক।